নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ দ্বিতীয় অধ্যায় তোমাদের শব্দ গঠন গত ক্লাসে পড়িয়েছিলাম। বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ, মাঝখানে একটা উপসর্গ বাদ গেছিল, সংস্কৃত উপসর্গ। তা এটা আজকে একটু আলোচনা করে দিয়ে আমরা ধাতুতে চলে যাব। এরপরে চ্যাপ্টার যে ধাতুটা রয়েছে সেই ধাতুতে চলে যাব, তারপরে দেখা যাবে। দেখো, সংস্কৃত উপসর্গ মোটামুটি 20টি রয়েছে। সেই 20টি উপসর্গ আমাদেরকে একটু কিন্তু পড়ে রাখতে হবে। আমরা গত ক্লাসে জেনেছিলাম উপসর্গ কি, শব্দের কিন্তু আগে বসছে উপসর্গগুলো এবং শব্দের মানে কিন্তু পরিবর্তন করছে, শব্দের অর্থ কিন্তু পরিবর্তন করছে। তাহলে সংস্কৃত কয়েকটা উপসর্গ আমি বলে দিচ্ছি, বাদ বাকিটা তোমরা দেখে নেবে এমনি। যেমন দেখো, প্র উপসর্গ কোনো শব্দের আগে বসছে। যেমন প্রখ্যাত, প্র মানে হচ্ছে উৎকর্ষ, আধিক্য বা প্রকৃষ্ট রূপ। যেমন প্রখ্যাত, তার মানে খ্যাতটা আমরা জানি, খ্যাত মানে বিখ্যাত। আর প্রখ্যাত মানে কি, প্রকৃষ্ট রূপে খ্যাত, সত্যি করেই কিন্তু খ্যাত, বা সে তার খ্যাতি কতখানি উৎকৃষ্ট মানের, ওই জন্য তার প্রখ্যাত বলছি। আবার প্রগতি অনেক এগিয়ে যাওয়া, উন্নতি করা। গতি মানে এগিয়ে যাওয়া, গতি মানে যার গতি রয়েছে, এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। প্রগতি মানে অনেকখানি সে এগিয়ে গেছে, এরকম কিছু। প্রকাণ্ড, প্রফুল্ল, প্রদীপ্ত, প্রচেষ্টা, প্রজ্ঞা, এইগুলো। পড়া আর একটা উপসর্গ রয়েছে। পড়া মানে হচ্ছে আধিক্য, আধিক্য, প্রাতিকূল্য, এইগুলো। যেমন পরাক্রম, পরাকাষ্ঠা, পরাজয়, পরাভব, পরাধীন, এইরকমভাবে কিন্তু শব্দ তৈরি হচ্ছে। এই সংস্কৃত উপসর্গের মানেটা কি? মানে হচ্ছে মন্দার্থে, মানে খারাপ, মন্দ কথা বা মন্দভাবে কিছু বলবে, সেটাই যেমন দেখো, অপবাদ, বাদ মানে কথাবার্তা, অপবাদ। তারপর কি হচ্ছে অপমৃত্যু, মানে মৃত্যু হয় আমরা জানি, মারা যায় আমরা সবাই, কিন্তু অপমৃত্যু মানে কি, খারাপ অর্থে আমরা বলি। যেমন অপমৃত্যু কোনগুলো? ফাঁসি, কেউ গলায় দড়ি নিল, কেউ বিষ খেলো, এগুলো অপমৃত্যু। ওই জন্য এইরকম মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না, বা এইসব মৃত্যুকে আমরা খারাপ বলি তো, যে অপমৃত্যু মরেছে, এই জিনিসগুলো খারাপ। বেশ, আর একটা বলি, যেমন দেখো বি মানে বিপরীত, অভাব, সম্যক, পরস্পর, এরকম। যেমন বিপক্ষ মানে প্রতিপক্ষ আর কি। বিকার, বিবাদ, বিরুদ্ধ, বিক্রয়, বিসর্জন, বিবাহ, এইগুলো তোমরা এগুলো দেখে রাখবে। অনু দিয়েছে, দেখো, অনু মানে পশ্চাৎ, সাদৃশ্য আর আভিমুখ্য। তাহলে অনু কি হবে? অনুজ, অনুধাবন, অনুসরণ, অনুতাপ, অনুশোচনা, এইগুলো। তাহলে আমরা গত দিনের ক্লাসে পড়েছিলাম বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ সম্পর্কে। আজকে আমরা সংস্কৃত উপসর্গতে একটু দেখে নিলাম। এরপরে আমরা এখানে চলে আসি ধাতুটা একটু ভালো করে বুঝবো। দেখো, আমাদের যে মূল শব্দ তৈরি হয়, আমরা জানি একটা ধাতু আর একটা আছে শব্দের মধ্যে দিয়ে, তাই তো? এবারে এই যে ধাতুটা কি বলা হয়, কাকে বলে ধাতু, আমরা একটু ছোট করে জানবো। ক্রিয়ার যে মূল অংশে কাজের ভাবটি নিহিত থাকে, তাকেই বলা হয় ধাতু। এবারে ধাতুটা কি? ধাতুটা নিজে থেকেই ক্রিয়া। ধাতুটা কিন্তু ক্রিয়ার যে মূল অংশ, সেই কাজের ভাব কিন্তু এর ভেতরে ঢুকে থাকে। ধাতুর ভেতরে ভাব ঢুকে থাকে। আর দেখো, ধাতু কিন্তু সরাসরি ব্যবহার হতে পারে না। তাহলে ধাতুর যেগুলো রয়েছে তার সঙ্গে কি লাগবে, তবে একটা শব্দ গঠন হবে বা বাক্যের প্রয়োগ হবে, কি বলো দেখিনি? ধাতুর সঙ্গে সবসময় কি হয়? বিভক্তি যোগ হয়। ধাতুর সঙ্গে বিভক্তি যোগ হয়।
বেশ, ধাতুর এখানে ভাগ দিয়েছে, শ্রেণী বিভাগ দিয়েছে। ধাতুকে কয় ভাগে ভাগ করা যায়? ধাতুকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক ধাতু, একটা হচ্ছে সাধিত ধাতু, আর একটা হচ্ছে সংযোগমূলক ধাতু, আর একটা হচ্ছে সংযোগমূলক ধাতু। বেশ, এবার আমরা প্রথমে যে ভাগ রয়েছে মৌলিক ধাতু, সে মৌলিক ধাতু সম্পর্কে আমরা এবারে জানব। মৌলিক ধাতুটা কি? আমরা জানি মৌলিক পদার্থ, ভৌতবিজ্ঞানে পড়েছি বা পড়ছি। তাহলে যে সকল ধাতু বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না, মৌলিক শব্দ জানি 1, 3, 5, 7, 9 এরকম, নাকি অঙ্কেও আছে। তাহলে এই মৌলিক ধাতুটা কি? যে সকল ধাতু আমরা কি করতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না, বা যেগুলি অবিভাজ্য, তাদেরকে বলা হয় মৌলিক বা সিদ্ধ ধাতু। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, মন দিয়ে শুনে রাখো। এখানে দেখো দেওয়া রয়েছে এখানে কয়েকটা বইয়ে, আমি বলে একটু বাস জাস্ট আলোচনা করে দিচ্ছি। যেমন দেখো এখানে হলন্ত চিহ্ন বা হসন্ত চিহ্ন এখানে দেওয়া রয়েছে। দেখো চল, পর, ডাক, শুন, এইগুলো। এইবার এখানে হচ্ছে কি, চল, চলটা দেওয়া রয়েছে, তার নিচে কি রয়েছে, হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন। কেন? মানে আমরা কিন্তু চল বলতে পারবো না, লয়ে আমরা দাঁড়াতে পারবো না। চল, আমি এখানে যদি বলি চলন্ত, চল যুক্ত অন্ত বা চল অন্ত সমান কি হয়ে গেল, চলন্ত। তাহলে এই যে চল ধাতুটা ছিল, এই ক্ষেত্রে কিন্তু হলন্ত হলো বা হসন্ত হলো, কেননা চল থেকে বেরিয়ে গিয়েই আমাকে অন্ত বলতে হবে। ঠিক আছে? তা এইগুলো আমাদের কিন্তু ইউজ হয়, যেগুলো এখানে কিন্তু আমাদের সরাসরি কিন্তু ব্যবহার হবে না, এটা কিন্তু মনে রাখো। ধাতু কখনোই সরাসরি বাক্যে কিংবা শব্দ তৈরি করে না, এর সঙ্গে বিভক্তি কিন্তু যোগ হয়। ঠিক আছে? এইগুলো হলো তাহলে চল, পদ, ডাক, শুন। মৌলিক ধাতু আবার 3 রকম। এই যে মৌলিক ধাতুগুলো পড়লাম, এইগুলোকে আবার 3টে ভাগে ভাগ করছি। একটা তৎসম, তদ্ভব আর খাঁটি বাংলা। তৎসমভাবে মানে কি, তথা থেকে সমানভাবে এসেছে। তথা মানে কি, সংস্কৃত। তাহলে সংস্কৃত শব্দ থেকে যেগুলো যা শব্দ ছিল সেই শব্দটাই চলে এসেছে, তাহলে সেটা তৎসম। যেমন কি সংস্কৃত শব্দ ধরো চন্দ্র ছিল, তাহলে সেই চন্দ্রটা যখন বাংলায় ব্যবহার হবে চন্দ্র, তখন সেটা কি হবে, তৎসম, সমানভাবে এসেছে, কোনো পরিবর্তন নাই। আর তদ্ভব শব্দগুলো কি, তথা থেকে উদ্ভব। তথা মানে কি, সংস্কৃত শব্দ, সেখান থেকে উদ্ভব হয়েছে। এই চন্দ্রটা থেকেই চাঁদ এসেছে। তাহলে চাঁদ যখন আমরা বাংলায় বলবো, সেই চাঁদটা হবে কি, তদ্ভব শব্দ। কেন কি, এই চাঁদটা কোথা থেকে এসেছে, চন্দ্র থেকে এসেছে। চন্দ্র কোন শব্দ, সংস্কৃত শব্দ। বুঝতে পেরেছ? এবার চাঁদ থেকে চাঁদু, হ্যাঁ, এবার খাঁটি বাংলা। যাই হোক, এবার খাঁটি বাংলা কিছু রয়েছে, যেমন ডাক, ভাস, ঘাট, এই খাট, ঘির, এইগুলো হচ্ছে খাঁটি বাংলা। তদ্ভব শব্দ যেমন কর, পর, রাখ। তৎসম মধ্যে শ্রী, ভি, স্তু, জ্রি, এইগুলো হচ্ছে তৎসম। তদ্ভব এগুলো মনে রাখবে। এবার দেখো সাধিত ধাতু। তাহলে মৌলিক ধাতু আমরা বুঝলাম, এরপর আসি সাধিত ধাতু। এটা একটু মন দিয়ে শুনবে, কিন্তু এটাও সহজ, আগেরটা মতনই সহজ। যে সকল ধাতু বিশ্লেষণ করলে অন্য কোনো সিদ্ধ ধাতু নাম, শব্দ, প্রত্যয় প্রভৃতি পাওয়া যায়, তাদেরকে সাধিত ধাতু বলে। মানে একে ভাঙা যাবে, আবার আগেরটা পাওয়া যাবে। মানে সাধিত ধাতু কি, এই সাধিত ধাতু যখনই ভাঙতে যাবে, তুমি দেখবে মৌলিক ধাতু পাচ্ছ। তুমি দেখো এখানে যেমন খেলা, খেলা একটা শব্দ, তাহলে খেলাটাকে ভাঙা একবার, খেয়াল যুক্ত আ। এই যে খেয়াল যুক্ত আ হলো, তাহলে এই যে খেয়ালটা দেখো, আমি হলন্ত চিহ্ন বা হসন্ত চিহ্ন রয়েছে। আমি বললাম হলন্ত বা হসন্ত চিহ্ন থাকলে এখানে তোমরা
চোখ বুঝে কিন্তু মৌলিক শব্দ পড়ে রাখবে, কেন ওখানে কিন্তু এই হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন যেখানে আছে সেখানে থামা যাবে না এইখানে। তাহলে খেল যুক্ত আ সমান খেলা, বুঝতে পারলে? এরকম মানে আমি তোমাকে আর একটু ভালো করে বোঝাই, এইরকম করে একসঙ্গে ধরো লিখলাম খেল আ, কি করে উচ্চারণ করবে? এমনি করে বলবে খেল আ না। কেন? কেন লয়ের নিচে হলন্ত চিহ্ন বা হসন্ত চিহ্ন দেওয়া রয়েছে, আমরা লয়ে দাঁড়াতে পারবো না, আমাকে ল থেকে বেরিয়ে সোজা দাঁড়াতে হবে আয়ে। তাহলে খেলা, লটা হালকা করে উচ্চারণ হয়ে আয়ে জোর পড়বে, ওই জন্য সেখানে কি হয়ে গেল খেলা, ল খেললা, খেললা নয় খেলা, বুঝতে পেরেছো? এইরকম ভাবেই কিন্তু একটা জিনিস গঠন হয়। তাহলে খেল যুক্ত আ সমান খেলা। যেমন হাতা, হাত যুক্ত আ, এই যে হাতটা হচ্ছে এখানে মৌলিক ধাতু, হাতটা হচ্ছে এখানে মৌলিক ধাতু। তাহলে দেখো সাধিত ধাতুকে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে প্রযোজক ধাতু, 2 নম্বর হচ্ছে কর্মবাচ্যের ধাতু, 3 নম্বর হচ্ছে ধনাত্মক ধাতু, 4 নম্বর হচ্ছে নাম ধাতু। এই 4টে আমরা কিন্তু সাধিত ধাতুর কিন্তু আমরা ভাগ পেলাম। আর একটা আছে সংযোগমূলক ধাতু, এর পরেরটা আমরা আসি সংযোগমূলক ধাতু। না, এইগুলোর আবার তোমার উদাহরণ সহ দিয়ে দিয়েছে যে প্রযোজক ধাতু কাকে বলে, একটু উদাহরণ দাও, প্রযোজক ধাতু কাকে বলে উদাহরণ দাও। তোমরা একটু সংজ্ঞাটা পড়ে নেবে। প্রেরণ বা প্রবর্তন করা অর্থে মৌলিক ধাতুতে আ বা ওয়া প্রত্যয় যোগ করে যে সকল ধাতু গঠিত হয় তাদেরকে প্রযোজক ধাতু বলে, আ বা ওয়া। এই যেমন পর যুক্ত আ সমান পড়া, ঠিক আছে, বা ওয়া যুক্ত হতে পারে, তাহলে এটা হচ্ছে প্রযোজক ধাতু। কর্ম বাচ্চের ধাতু কি? এখানে মূল ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ হবে, তাহলে বিভক্তি যোগ হবে, না হলে প্রত্যয় যোগ হবে। কার সঙ্গে? ধাতুর সঙ্গে। ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয়ে একটা শব্দ তৈরি হয়, না হলে বিভক্তি। ধাতুর সঙ্গে প্রত্যয় বা বিভক্তি যোগ হয়ে একটা শব্দ তৈরি হয়। বেশ, তাহলে কর্ম বাচ্চের ধাতু, কর্মবাচ্যের ধাতুতে কি হয়? আ প্রত্যয় যোগ হয়। যেমন দেখ যুক্ত আ সমান দেখা, মান যুক্ত আ সমান মানা, এগুলো ধনাত্মক ধাতু। কি? এই ধাতু বিভক্তি সাধারণত অপ্রত্যয় যোগে যে ধাতু গঠিত হচ্ছে, অপ্রত্যয় যোগে। তারপরে দেখো এগুলো দেখে নেবে, ধরফড়াই, কনকনাই, মশমশিয়ে, এইগুলা। নাম ধাতু কি? একদম সহজ, নামের কথা বলবে। যেমন এখানে আ প্রত্যয় যোগে যে সকল ধাতু তৈরি হচ্ছে, যেমন ঘন যুক্ত আ সমান ঘনা, আকাশের মেঘ ঘনায়। ধমক যুক্ত আ সমান ধমাকা, আচর যুক্ত আ সমান আচড়া, আগল যুক্ত আ সমান আগলা, এইগুলো। এরপরে ছোট্ট একটা অংশ লাস্ট, এখানে এটা শেষ করব। সংযোগমূলক ধাতু। সংযোগমূলক ধাতু মানে হচ্ছে, তুমি দেখো সংযোগ শব্দ মানে কি? সংযোগ মানে কি? হ্যাঁ, যুক্ত করবে। যেমন সেতু, মাঝখানে নদীর দুই পারে দুটো গ্রাম, মাঝখানে সেতু সংযোগ করছে, যুক্ত করছে। সেই রকমই প্রশ্ন করছি, ক্রিয়াপদ করছি, কিন্তু আগে প্রশ্ন বিশেষ্য পদটিকে সঙ্গে না নিলে ক্রিয়ার মূল অর্থ পাওয়া যায় না। সুতরাং এখানে ক্রিয়া ধাতুটি হচ্ছে প্রশ্নকর। এই ধরনের ধাতুকে বলা হয় সংযোগমূলক বা যুক্ত ধাতু। যেমন বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের পর কর, হ, দে, পা ইত্যাদি যুক্ত হয়ে যে ধাতু রূপ তৈরি হয় তার নাম হচ্ছে সংযোগমূলক ধাতু। যেমন কি? পরীক্ষা কর, লজ্জিত হ, ডুব দে, দুঃখ পা, মানে এই সমস্ত ধনাত্মক শব্দের পর এগুলো যোগ হবে, কর। হ্যাঁ, পরীক্ষা করে দেখ, পরীক্ষা কর। দেখো আমি আর একটা জিনিস আমি বলি, এই হলন্ত চিহ্ন হসন্ত চিহ্ন যদি হয় আমাদের কিন্তু গোটাগুটি উচ্চারণ করতে পারবো না। কর, অনেক সময় করও হয়, আবার কর অয়কার করো,
এটা আবার সমস্যা পড়ে যায়। এখানে যেহেতু হলন্ত চিহ্ন রয়েছে, পরীক্ষা করই হবে কিন্তু, কেননা আমরা রয়ের পুরোপুরি উচ্চারণ আমরা করতে পারবো না, কিন্তু না। যেমন এই ধরো মন, আমরা মন বলতে পারি, কিন্তু আমাদের এখানে কিন্তু ম দন্ত নয় হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন তাহলে মন বলতে হবে, কিন্তু আমাদের মন বললে বেরিয়ে যেতে হবে। আর দন্ত নয় কিন্তু সম্পূর্ণ উচ্চারণ করতে পারবো না, মানে ম দন্ত ন মনো এরকম হবে না কিন্তু, বা ম দন্ত ন মন হবে না, দাঁড়াতে পারবো না তো, মন ম দন্ত ন বা শেষ। বুঝতে পেরেছ? মটা পূর্ণ উচ্চারণ হবে, দন্ত নটা অল্প উচ্চারণ হয়ে বেরিয়ে যাবে। তাহলে এরকম এই হটা দেখো শেষে দেওয়া রয়েছে, এটা সংযোগমূলক ধাতু। পরের ক্লাসে আমরা জানবো প্রত্যয় সম্পর্কে, কি কি প্রত্যয় রয়েছে না রয়েছে, ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয়, শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়, কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় অনেক কিছু রয়েছে এখানে দেওয়া রয়েছে। সংস্কৃত কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, বাংলা আছে, এগুলো রয়েছে, বিদেশি আছে। তা আমরা প্রত্যয়টা পরের দিনে কিন্তু জানবো। আজকে এইটুকুই ছিল। যাদের বুঝতে অসুবিধা রয়েছে, যারা ইউটিউবে রয়েছে, চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনও করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।